সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভে। নিহন বাংলা প্রোডাকশন আয়োজিত কথা আর গানে এই অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের অতিথি সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল, গীতিকার, কবি, সুরকার প্রবার রিপন। রিপন ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, কি অবস্থা? এই তো কেমন আছি আছেন? ভালো। ইটস মানে কি বলবো, খুবই ভালো লাগছে যে একটু আগেই হায়না এক্সপ্রেসের প্রিমিয়ার হয়ে গেল ইউটিউবে, এবং সেখানে ম্যাসিভ রেসপন্স দেখছিলাম ভক্ত শ্রোতাদের সোনার বাংলা সার্কাসের। সেখান থেকে সরাসরি আমাদের লাইভে আমরা খুবই এক্সাইটেড আপনাকে পেয়ে। আপনি কেমন আছেন? আমি আছি ভালো, একটু ব্যস্ততা গেল। আমাদের প্রথম সোনার বাংলা সার্কাসের কোনো ভিডিও কন্টেন্ট শব্দটা বললেই আমার কেমন যেন লাগে। মনে হয় যে কোনো এক বস্তা চাল বা মসুরির ডাল নিয়ে পাহাড়ের মাথায় উঠতেছি বা বাজারে যাচ্ছি। আমাদের ভিডিও প্রথম কোনো সোনার বাংলা সার্কাসের কোনো ভিডিও আজকে আমাদের প্রিমিয়ার হলো একটু আগে। আজকে 7টার সময় হয়েছে হায়না এক্সপ্রেসের লাইভ ভার্সনটা। জি, তো এইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এটার টিজার, এটার সমস্ত অডিও ভিডিও প্রোডাকশন, এগুলোর প্রচারণা। আর আমাদের প্রচারণার ক্ষেত্রে পুরোটা আমাদের নিজেদের করতে হয়, জি। কারণ বাংলাদেশ ঠিক আমাদের জন্য খুব বেশি জানি না, একটু একঘরে টাইপের আমরা আছি। তো সো নিজেদের এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। জি, তো এই ব্যস্ততা কাটলো, আবার অনুভূতিটাও ভালো জি। যে প্রথম ভিডিও কোনো আমাদের কোনো ভিডিও আমরা আজকে প্রকাশ করলাম। এই তো আছি। বাহ, বেস্ট অফ লাক। আমরা আসবো, আমরা অ্যালবাম নিয়ে কথা বলবো, আমরা গান নিয়ে কথা বলবো। আহ, এই যে আপনার যে এই যে কবি সত্তা, আমি যেটা কিছুদিন ধরে খুব বেশি করে ফলো করছিলাম বিভিন্ন ব্লগে, গুগলে গুগলে যদি আমরা প্রবার রিপন লিখে সার্চ করি, অসংখ্য লেখা আপনার চলে আসে। এবং যেমন আমি একটা লাইন এখানে পড়তে চাই, যেটা ক্ষুধা ক্ষুধার্ত বিদেশ কবিতাটা আপনার। পুরো পুরো পৃথিবীটাই এক ক্ষুধার্ত বিদেশ, দেশ খুঁজে খুঁজে আটকা পড়া নোম্যান্স ল্যান্ডে, নিজেকে খুঁজে পেলেই পাওয়া যায় ঈশ্বরের দেশ। বাহ, কি অদ্ভুত লাইন, কিভাবে আসে মাথাতে? হ্যাঁ, আমি কিভাবে আসে এটা যদি আমি ভাবতে থাকি, হুম, তাহলে আসা বন্ধ হয়ে যাবে। একদম তাই। এটাকে আসতে দিতে হয়, যে আসতে দিই আমি। কারণ আমি যখন লিখি আমি ভাবছি আমার ভিতর থেকে অন্য কেউ লিখছে। হুম, আমি জাস্ট এটার ভাষাটা, বাংলা ভাষাটা জানি, শব্দটা জানি, কিভাবে টাইপ করতে হয় এটা জানি। সো আমি টাইপ করে যাই আর ভিতর থেকে কেউ একজন লেখে। একদম সো তাই। এইখানে এই কিভাবে আসে ঠিক এটা নিয়ে আমি খুব বেশি আহ, এই আশার ভাবতে। প্রবাহ, এই ফলটা দীর্ঘদিন যুগ যুগ স্বমহিমায় স্বগর্বে আসতে থাকুক, উদ্ভাসিত হতে থাকি আমরা। আপনার লেখার লেখনীর মাধ্যমে আমরা আরও আলোকিত হই, সেই দোয়া করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এবার চলে আসি সোনার বাংলা সার্কাস। একটা অদ্ভুত নাম, এবং বাংলা মিশিয়ে আছে নামটার সাথে। কিভাবে ব্যান্ডের নামকরণটা হলো? ব্যান্ডের নামকরণটা বেসিক্যালি আপনারা বোধহয় খুব জানেন যে আপনারা বোধহয়, আমরা তো বোধহয় সব কাছাকাছি জেনারেশনের। সো আমাদের ছোটবেলায় একটা সার্কাস দল ছিল, দি নিউ সোনার বাংলা সার্কাস। আপনার জানা আছে বোধহয় দি নিউ সোনার বাংলা জি, সার্কাস। জি, এটা কেরানীগঞ্জের একটা ব্যান্ড। ব্যান্ড বলতেছি, হুম, দোল, কেরানীগঞ্জের একটা সার্কাস দল। জি, হ্যাঁ, এই সার্কাস দলটা আমার যেখানে আমার বেড়ে ওঠা, এই সার্কাস দলটা ওখানে অনেক ওখানে যেত আর কি। আরো আচ্ছা, অনেক সার্কাস দল ছিল, দি লায়ন সার্কাস, সুন্দরবন সার্কাস। হুম, হুম, তো এই সোনার বাংলা সার্কাসটা যখন ওখানে যেত, তখন আমার অনেক মনে হতো আমি সার্কাস দলের সাথে আসলে বের হয়ে যাই। জি, তো সার্কাস দলের সাথে তো বের হওয়া তো সম্ভব হয়নি। হুম, হুম, তো বহুদিন পরে যখন আমার আগের একটি ব্যান্ড ছিল, সেই ব্যান্ডটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে যখন নতুন ব্যান্ড করার প্ল্যান করলাম, তো তখন আমার মনে হচ্ছিল যে আমাদের ব্যান্ডের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষজন আছে, বা বিভিন্ন জায়গা থেকে এসে আমরা এখানে পরিচিত হয়েছি। জি, তো
সার্কাস দল যেটা যে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় তারা সার্কাস দেখিয়ে বেড়ায়, তা আমরাও ভাবলাম আমরা ঘুরে ঘুরে এরকম সার্কাস দেখিয়ে মিউজিক্যাল সার্কাস বেড়াবো। তো এবং বিভিন্ন জায়গার মানুষ, ওখান থেকে সোনার বাংলা সার্কাস নামটা দেয়া। সো এটা আসলে বেসিক্যালি একটি মিউজিক্যাল ব্যান্ড বা দল যার নাম সোনার বাংলা সার্কাস, এখান থেকেই। অদ্ভুত ইনোভেশন। গানের এই অ্যালবামের সবগুলো গানই আটমার লেখা। আটমার ব্যান্ড মেম্বারদের সাথে যখন গানগুলো দুর্ভাগ্যক্রমে জি, যে গানগুলো আটমার বেসিক্যালি আটমার কবিতাই তো গান হয়ে যায়, আমি যেটা বুঝতে পারছি। আমি কখনো আগে সুর করি না, আমি সবসময় আগে লিখি জি। এবং আমি কোনো জনরা বিশ্বাস করি না যে আমি অমুক জনরার গায়ক। সো আমার বিষয়টা হলো গিয়ে আমি আগে লিখি, লিখে তারপরে সুর করি। জি, সো প্রথমে আসলে কবিতা হিসেবেই লেখা হয় সবকিছু, তারপরে ওইটার ভিতর যেটাকে আমি ভাবি যে যেটা আমাকে সুরের জন্য টানে সেটার দিকে, সুরের দিকে যাই। একদম তাই। আর এই যে পুরো তো এই জন্যই আমি প্রথাগত যে লিরিক লেখার যে পদ্ধতি, এটা আমি কখনোই ফলো করি না। কারণ আমার কাছে আর্টের গত মাধ্যমে হিসাবে আমার কাছে সবথেকে বেশি এখন পর্যন্ত সবথেকে স্বাধীন মাধ্যম মনে হয় কবিতাকে। সিনেমা বানাতে গেলে অনেক টাকা লাগে, গান করতে গেলে টাকা লাগে, আম ছবি আঁকতে গেলেও টাকা লাগে। সো এই এই টাকা যেগুলো অনেক বেশি লাগে, এগুলো তাদের নিজস্ব ক্যারেক্টার অনেক বেশি হারিয়ে ফেলে। যেহেতু টাকাটা তাকে তুলে আনতে হবে এরকম জায়গা থেকে। সো কবিতা এখন পর্যন্ত ওইভাবে সবথেকে আধুনিক থাকতে পেরেছে যে তার একটা কাগজ কলম হলেই সে লিখে ফেলতে পারে। তো মানে এই এই কারণে আমি সবসময় চাইছি যে আমি মুক্তভাবে কবিতা লিখবো, এটাকে গান করব। কিন্তু একদম গানের জন্য যেটা করতে গেলে যেটা হয় শ্রোতাকে মাথায় রাখা, জি, এই গান পাবলিক খাবে কিনা, খাইলে বা এই গান কি নারকেল তেলের মতো তাদের চুলে মসৃণ করবে কিনা, হুম, বা তাদের হার্টের অসুখ সারাবে কিনা, জি, এই যে সমস্ত যে আশা আকাঙ্ক্ষা, জি, যেটা আসলে যতখানিক না গীতিকারের নিজস্ব দুঃখ বেদনা জি, বা প্রেম, তার থেকে অনেক বেশি জনতার দুঃখ বেদনাকে টার্গেট করে যেটা করা হয়, যেটা সাধারণত বিজ্ঞাপন সংস্থাগুলো যেটা করে আসলে বিজ্ঞাপনের ট্যাগলাইন হিসাবে। সো এই সমস্ত কিছু থেকে দূরে থাকতেই আমি গানে এসেছি, মানে আমি গান এইভাবে আগে কবিতার আকারে লিখি। এবং সব থেকে বড় বিষয়, আমার যারা প্রিয় গায়ক আছে তারা প্রথমত কবি, দ্বিতীয়ত গায়ক। তো এখান থেকেই আমার জি। আমার আসলে আমাদের অনেক বন্ধুরা ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়ে ফেলেছেন, আমাদের লাইভ দেখছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। আপনারা থাকুন, পাশাপাশি নিহন বাংলা প্রোডাকশনের পেজটি লাইক করে রাখুন, আমাদের আরও অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন এবং আমরা আশা করি সোনার বাংলা সার্কাস আমাদের নিয়মিত আমাদের এই লাইভে আসবেন, বিভিন্ন তাদের গান আমাদের অতিথি আমাদের দর্শকদেরকে আনন্দ দিবেন, শোনাবেন এবং তাদের চিন্তা ভাবনাগুলো শেয়ার করবেন। এই যে চিন্তা ভাবনাগুলো শেয়ার করা, আসলে সোনার বাংলা সার্কাস আমাদেরকে তাদের সার্কাসের মাধ্যমে কি বলতে চায়? সোনার বাংলা সার্কাসের ভিতরে দুইটি ব্যাপার থাকে। সার্কাসের প্রথম ব্যাপার, আমরা যেটাকে বুঝি সার্কাস বলতে আমরা বুঝি জোকারের নাচ, হাসাহাসি। সো সার্কাসের কিন্তু শুধু হাসাহাসি অর্থ না, সার্কাসের দুইটি অর্থ। প্রথমত সার্কাসের একটি অর্থ হলো যেটা ভাড়েরা করে, জোকারেরা করে। সামাজিক যত অসঙ্গতি, যত ভণ্ডামি, যত মুখোশী ব্যাপার স্যাপার, এই জিনিসগুলোকে তারা হাসতে হাসতে মানুষকে দেখিয়ে দেয়। এইটাই হলো ব্যাপার। সো আমরা সামাজিক, আমাদের পৃথিবীর যত যে দ্বিচারিতা, যে মুখোশের নিচে বসবাস, মানে আমি বাইরে এক ভেতরে আরেক, সমস্ত কিছুই তাই। আপনি দেখবেন যে মানবিকতা মানুষ তত সময় মেনে নেয় যত সময় না নিজের স্বার্থে টান পড়ে। সো এই যে হিউম্যানিটি যেটাকে বলে, সো এটা নিজের স্বার্থের টান পর্যন্ত আমি মানবিকতাকে মেনে নিই, তারপরে না। কিন্তু মানবিকতা মানে আমার নিজের স্বার্থগুলো আর কিছু ওখানে থাকে না। সো এই যে পৃথিবীর যে এই অদ্ভুত যে দ্বিচারিতা সমস্ত ক্ষেত্রে, এই দ্বিচারিতা গুলো আমরা হাসতে হাসতে, জোকারের সার্কাসেরা যেটা করে হাসতে হাসতে, আমরা অনেক বেশি কাঁদতে কাঁদতে করি সোনার বাংলা সার্কাস। আর আর দ্বিতীয়ত সার্কাসের আরেকটি ব্যাপার আছে, বিয়ন্ড ইউর লিমিট। সার্কাসে যেমন চোখ বেঁধে একজনের দিকে ছুরি মারছেন, আমি মারতে গেলে একদম আপনার বুকে গিয়ে লাগবে, একদম আপনি মরবেন। তারপরে আপনি একটা বাঘকে ভয় পান কিন্তু আপনি 14টা বাঘকে খেলা দেখাচ্ছেন। সো এটা মানুষ যে তার কতখানি ক্ষমতা, এই ক্ষমতার, তার যে যতটুকু সে জানে তার থেকে যে সে অনেক বেশি ক্ষমতাবান, এটাও সার্কাসে রিপ্রেজেন্ট করে।
সো আমাদের গানের ভিতর দিয়ে আমরা ওই জিনিসটাই করতে চাই যে যেটা কেউ বলতে চায় না, যেটা বললে সবার মন খারাপ হয়, যেটা কেউ বলতে চায় না, বললে তার পার্সোনালি ক্ষতি আছে। এই ধরনের গান না গেয়ে যদি খুব আখিওসে গলিমারি টাইপের জিনিসপত্র যদি আমি অনেক বেশি করতাম, হয়তো মানে আমি আম গায়ে হয়তো আরো অনেক established বলে যে শব্দটা আছে, খুবই ক্লিশে একটা শব্দ। এদিকে হয়তো আমি যেতে পারতাম আরকি। সো আমাদের সোনার বাংলা সার্কাসের গান দিয়ে আমরা ওইটাই আমাদের যতটুকু আ মানে আমাদের যতটুকু বলার ক্ষমতা দিয়ে দিয়েছে সিস্টেম, তার থেকে আমরা বেশি বলার চেষ্টা করি। এখান থেকে আসলে সোনার বাংলা সার্কাস ২ টা আমরা কাঁদতে, কাঁদতে মানুষের অসঙ্গতি বলি। আর আমরা আমাদের বলার যে কতটুকু ক্ষমতা, সেই ক্ষমতাটাকে এখানে প্রদর্শন করি। এক প্রদর্শন বলাটাও একটু কেমন জানি সেই ক্ষমতা প্রকাশ করি। একদম তাই। এবং খুবই যথার্থ বলেছেন এবং আমরা সোনার বাংলা সার্কাসের যারা ভক্ত, এ আমি বলব যে ইতিমধ্যে লক্ষ, লক্ষ ভক্ত তৈরি হয়ে গিয়েছে। তারা চাইবে যে আপনি আখিওসে গুলি না মেরে আত্মার মুখ থেকেই বলুন এবং আত্মার আপনি হ্যাঁ, মিউজিকের মাধ্যমে শয়তানকে গুলি মারি, শয়তানকে গুলি মারি। শয়তানকে গুলি মারি। একদম তাই। তো এইভাবেই থাকুন, এইভাবেই আমাদেরকে দিন। কারণ কি এই জিনিসগুলো অনেকদিন আমি অনেকের রিমার্কস নিয়েছি। অনেকের কাছে আমি আলাপ করেছি যে হায়না এক্সপ্রেস আসলো, সার্কাসের যে গানগুলো আসছে, যেগুলো আইটিউনে পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। হোয়াট আর দ্য ফিডব্যাকস, আমি অনেকগুলো ফিডব্যাকস দেখার চেষ্টা করেছি এবং আমি পেয়েছি যে তার মানে এক কথায় অসম ফ্যান্টাবুলাস ব্লাস্টিক, মানে আমি খুবই হ্যাপি টু হ্যাভ ইউ ইন মাই শো। যাই হোক, আমি কিছু কমেন্ট পড়ি। রিপন ভাই, আমাদের সাথে অনেক বন্ধুরা আছেন। আহমেদ ইতমাম লিখছেন, হায়না এক্সপ্রেস লাইভ খুবই ভালো ছিল দাদা, অনেক ভালো লাগলো। কাউসার মোল্লা লিখেছেন, সরি ওনারটা পড়তে পারছি না। জুলফিকার 9 রাফি লিখেছেন, বস আত্মজীবনী গানটা শুনতে চাই। তানহা জাফরিন লিখেছেন, লাভ সাইন দিয়েছেন। অসিফ হায়দার লিখেছেন, মিস করবো না বলেছিলাম। ঠিকই ভাই, আপনি মিস করেননি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, শেয়ার করুন, লাইক করুন। অ্যাশ রহমান অনেকগুলো লাভ দিয়েছেন। উল্লা শফি গানওয়ালা বলেছেন আপনাকে। মোফাজ্জল হাসান মুন বলছেন, হ্যাভ এ নাইস প্রোগ্রাম। আবারও আত্মহত্যা গানের রিকোয়েস্ট। প্রবার রিপন, মুদ্রার কবিতার বই দেখতে চাই। আবিদ হাসান, আমি এবং আমার কবিতা আমরা এক। নরকের বাদশাহ প্রবার রিপন বলছেন, জাভেদ উদ্দিন বসের হায়নারা দেশকে সমস্ত কালো হাত থেকে রক্ষা করুক বলছেন জুলকারনাইন রাফি। নিধি আফরিন বলছে, প্রিয় মানুষ। জি, আমাদের প্রিয় মানুষ প্রবার রিপনের সাথে আমরা আছি। যারা দেরিতে জয়েন করেছেন তাদেরকে বলছি, জাপানের নিহন বাংলা প্রোডাকশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আমরা এখন লাইভে আছি। বাংলাদেশের সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল, কবি, গীতিকার, সুরকার প্রবার রিপনের সাথে। রিপন ভাই, একটু আত্মার দরাজ গলায়, তার মানে আই লাইক ইউর হারমোনাইজেশন এবং আত্মার সেই হাই পিস। হ্যাঁ, যদি আমরা একটু একটু গলাটা খুলতেন, আমার মনে হয় দর্শকরা আরেকটু জমে বসতো। গলা খুলতে না, আমি তো খুব বেশি গলা দিয়ে আচ্ছা আমি না এখন একটা গান গাবো, যে গানটা একটু বিষণ্ণ গান। এই গানটার নাম আত্মহত্যার গান। জি, সো এই গানটা আমি একটু গাই না, আমরা একটু একটু করে গাই না, ফুল গাইতে হবে বলেন তো? না না না, একটু একটু করে আমরা শুনি। আমরা 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 তো মূলত আজকে অ্যালবাম নিয়ে আলাপ করব। পাহাড়ের চূড়ো থেকে পথ গড়িয়ে পড়ছে তোমার পায়ে, যেন সূর্যের হৃদয় চুরি করে কে যেন জড়িয়ে দিয়েছে গায়ে। পাথর ঘষে ঘষে যে আগুন জ্বেলেছিলেন, তারই শিখায় পুড়ছ তুমি নিজে। এমন কি যে বৃষ্টির অপেক্ষায় বেঁচে আছো,
বেরোচ্ছে সেই মেঘ বাষ্প মিলিয়ে গেছে হৃদয় শূন্য নবনীরে মিলিয়ে গেছে হৃদয় শূন্য নবনীরে শূন্য তোমার চোখের কটু তুমি পৃথিবীর কবর মানুষ হতে যাকে খুন করেছিলেন সেই সবে তুমি ঢেউ ছাড়া মহাসাগর সবে তুমি ঢেউ ছাড়া মহাসাগর না 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 চলেছ ধীরে ধীরে তুলেছ মহাশূন্যে দরজা ও পাশে মরাই ঘোড়ায় আকাশ তার না করে শিশু চোখে আগুনে পুড়ছে মাথা তোর শিশু চোখে আগুনে পুড়ছে মাথা সেই মহাকালে তুমি ছিলে নিজেকে বারবার পিছে ফেলে যুদ্ধ বিধ্বস্ত শহরের মতো তোমার হৃদয় ঘষে ঘষে পড়ল সেই শহরের স্মৃতির হৃদয় ঘষে ঘষে পড়ল সেই শহরে স্মৃতির অদ্ভুত মুগ্ধতা, আমি মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। আমি গতকাল থেকেই শুনছি। তার মানে কি, আমি যখন আপনাকে ইনবক্স করেছিলাম, দাদা আইটিউনে অ্যালবামটি পেলাম, অ্যালবামটা কিনলাম, আপনি আমাকে বললেন যে 1 ঘন্টার জন্য হারিয়ে যান। আমি যে ওই হারিয়েছি, হ্যাঁ, আমি টুকটাক মিউজিক করি। আমাদের যে সার্কেল আছে, যেমন বেদুইন ব্যান্ডের অভিজিৎ, ও জাপানে থাকে, ড্রামার, বিভিন্ন সবার সাথে আমরা এটা নিয়ে আলাপ করছিলাম যে সোনার বাংলা সার্কাস কি সার্কাসটা দেখালো, এবং সেই সার্কাস নিয়ে আলাপ করতে যে আসলে কিন্তু আমি এমন একটা মজবুত ভিত্তি খুঁজে পাচ্ছি যেটা আসলে সহজে হারাবে না। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, এবং সেই দোয়া আশীর্বাদ থাকবে। দর্শক মণ্ডলী,
যারা দেরিতে জয়েন করেছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি নিহন বাংলা প্রোডাকশনের লাইভ পেজ থেকে আজকে লাইভে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে প্রবাল রিপন। প্রবাল রিপন একজন গীতিকার, সুরকার, কবি এবং সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল। বারবার এই কথাটা বলতে হচ্ছে কারণ কি সোনার বাংলা সার্কাস নামটা আমরা চাই মানুষের কানে প্রতিধ্বনিত হোক। মৃন্ময়ী মৌ ভালোবাসা দিয়েছেন। জিয়াউল হক জাহিদ বলছেন মৌন মন্দির শুনতে চাই। সাজিদ আহমেদ বলছেন দাদা অনেক অনেক ভালোবাসা। অন্ধ দেয়াল অন্ধ দেয়াল অন্ধ দেয়াল শুনতে চাই। মনোয়ার হোসেন নাইম ভালোবাসা। আউসিফ হায়দার থ্যাঙ্কস ভাই। অনেকেই আমাদের সাথে নিয়মিত যুক্ত হতে আছেন এবং যুক্ত থাকুন। আপনাদের কপিরাইট আইন নিয়ে আপনার চিন্তা কি? একজন প্রশ্ন করেছেন ইয়াসির আব্দুল্লাহ চৌধুরী, খুব ভালো প্রশ্ন করেছেন। এটার কারণে বিদেশি সংস্কৃতির আগ্রাসন বৃদ্ধি পাবে না কি, এই বিষয়ে একটু কথা বলিয়েন। অবশ্যই বলবো। আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি প্রবাদদার কাছে। সেটি এরকম যে গান আসলে যত আমরা কিনে শুনবো, সঠিক মাধ্যমে শুনবো, তত বেশি শিল্পীরা বেঁচে থাকতে পারবে। কারণ কি আলটিমেটলি আপনাকে তো খেতে পড়তে হবে, সমস্ত শিল্পীকেই খেতে পড়তে হবে। তো এই যে যত বেশি আমরা গানগুলোকে আমরা কিনে শুনবো, প্রপারভাবে সাবস্ক্রাইব করে শুনবো, তত বেশি এই নরকের কীটগুলো মারা যাবে। অর্থাৎ যারা পাইরেসি করে এবং যারা এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় বিভিন্ন কপি। হ্যাঁ, এই বিষয়ে আপনার কি মতামত? বর্তমানে বাংলাদেশে কপিরাইটের কি অবস্থা? আমি কপিরাইট নিয়ে একটা কথা বলি। প্লিজ। আমাদের সাধারণত আমরা যেটাকে আর্ট বলি, আমি আপনাকে একটু আগে বলছিলাম যে আমি শুধু ভাষাটা জানি, আমি টাইপ করতে জানি, আমার ভিতর থেকে কেউ একজন লিখে, আমি জাস্ট লিখি এখানে। তো আমি যেটা বলছিলাম যে আর্ট জিনিসটা আছে কালেকটিভ আনকনশিয়াস থেকে। যেমন আমার এই গায়ক হয়ে ওঠার পিছনে পৃথিবীর বিগত সমস্ত গায়ক, লেখক, কবি এদের ভূমিকা আছে। তারা আমার মননটা গড়ে দিচ্ছে আস্তে আস্তে, তারা আমাকে চিন্তা করতে শেখাইছে, তাকে আমাকে দেখতে শেখাইছে। তো আমি যখন সেই সব বীজ নিয়ে আমি যখন নতুন গাছ হয়ে উঠি, আমি তো অস্বীকার করতে পারি না সেই সব বীজকে। তো আর্ট তাই, আমরা একটা মহাসত্তা আমাদের ভিতর দিয়ে এই আর্ট জিনিসটাকে প্রকাশ করাচ্ছে, সৃষ্টি করাচ্ছে, আমরা মাধ্যম মাত্র। সো আমরা আর্টিস্টটা মাধ্যম মাত্র। সো আর্টের আসলে বেসিক ভাবে, মহাজাগতিক ভাবে আর্টের কোনো কপিরাইট নেই। কিন্তু কিন্তু আছে একটা এখানে, একটা গান সবার, গান সবার, একটা ছবি সবার। কিন্তু আমরা একটি খুবই দুরূহ ইকোনমিক্যাল পৃথিবীতে আছি, যেখানে আমাকে বেঁচে থাকতেও লবণ কিনতে হয়, আমাকে বেঁচে থাকতে চিনি কিনতে হয়। সো আমাকে কিন্তু কেউ চিনি ফেরত দিচ্ছে, ফ্রি দিচ্ছে না। সো এমন যদি হতো আমি তাকে গান দিচ্ছি, সে আমাকে লবণ দিচ্ছে, বা সে আমাকে মাছ দিচ্ছে, তাইলে কোনো ঝামেলা ছিল না আসলে। সো যেটা হচ্ছে যে সমস্ত কিছুই মূল্য নিয়ে আছে, কিন্তু গায়ক আর্টের মূল্য নেই। মানে সেটা ফ্রি ফ্রি হয়ে যাচ্ছে। এটা সুবিধা পাচ্ছে কারা? ইন্টারনেট আলাদের সুবিধা। এটা আসলে বেসিক্যালি তাদের ভিউ হচ্ছে, তাদের বিজনেস হচ্ছে, তারা ওখানে বিজ্ঞাপন দিচ্ছে, এটা তাদের লাভ। তাদের লাভটা করতে গিয়ে তারা শিল্পীদেরকে পুরো একদম নিঃস্ব করে দিচ্ছে। শিল্পী তো জীবন আছে, তাকে বেঁচে থাকতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কপিরাইট নিয়ে যে ক্লাসটা হলো মিউজিশিয়ান এবং শ্রোতাদের ভিতরে, বেসিক্যালি আমাদের এখানকার যারা সিস্টেম, আমাদের এখানে যারা রাষ্ট্র ক্ষমতা চালায়, তাদের দায়িত্ব ছিল এই জিনিসটাকে এনশিওর করা, যেটা বাইরের অনেক দেশগুলো করছে। এই ইন্টারনেটের যুগেও কেউ যখন কাভার করছে, তাকে যদি কাভার করে ওটা সে ইকোনমিক্যাল ভাবে লাভজনক লাভ পায়, সেই ক্ষেত্রে সেই মূল যে গানটা যার, তাকে তার একটা রয়্যালটি দিতে হচ্ছে। সারা পৃথিবীতে এই জিনিসটা হচ্ছে, এবং এটা শিল্পীরা সরাসরি করছে না, শিল্পীরা গান গাচ্ছে, এটার সিস্টেম করছে। আমাদের এখানে সিস্টেম করলো না, মাঝখানে আমরা গায়ক এবং শ্রোতারা শত্রু হয়ে উঠলাম। সো এটার এটা এটা ব্যাপক একটা জিনিস যে আমাদেরকে ক্ষতি করা হলো, দুই পক্ষকেই ক্ষতি করা হলো, দুই পক্ষ ক্ষতি করা হলো, গায়ককেও ক্ষতি হলো। সে তার তার গান গাওয়ার সে ইন্সপিরেশন সে পাচ্ছে না। যদিও আমি জানি না যে লালন রবীন্দ্রনাথ তাদের গান কিনছে না বলে গান কম আসতেছে, তা তো না। বা একটা করে বছরে একটা সিঙ্গেল রিলিজ দিব বলে সারা বছরে মাথায় যে গান আসছে তা লিখবো না, এরকম তো কিছু না, তারা সৃষ্টি করে যাচ্ছে। সো যেটা হলো গিয়ে গায়করা ক্ষতিগ্রস্ত হলো, তাদের প্রাপ্যটা তারা পাচ্ছে না, তারা এটাকে জীবন হিসাবেই নিছে। আজকে জেমস ভাই, আইয়ুব বাচ্চু ভাই যদি এই কপিরাইটের ঝামেলার সময় হতো, তাদের কিন্তু যেভাবে তারা এস্টাবলিশড হয়েছে গায়ক হিসাবে, তাদের হতে কিন্তু অনেক কষ্ট হতো।
যত ভালো গানই থাকুক না কেন, কারণ তারা ফিডব্যাক পাইছে এই জন্যই তারা কদিন পর নতুন গান করতেছে, রেকর্ড করতেছে, একটা কনসার্ট করতেছে, একটা হ্যাপেনিং জিনিসের ভিতরে চলে গেছে। এখন ওই হ্যাপেনিং জিনিসটা নেই। এখন মানে উল্টা বন্ধুরাই বলে কেন গান করিস, অন্য একটা চাকরি টাকরি কর, এটা তো ঝামেলা, এও বাসা ভাড়া দিতে পারবে না, এই ধরনের অনেক ক্রাইসিস চলতেছে। সো যেটা হলো গিয়ে মাঝখানে যেটা দায়িত্ব ছিল, গায়করা ক্ষতি হয়েছে, শ্রোতারা ক্ষতি হয়েছে, তারা খুবই বাজে ধরনের MP3 গান শুনছে। সো আমরা পুরো যে এই যে আজকে যে ইউটিউবে আমাদের যে গানটা গেল, এই গানটা যদি আমি ঘরে নিয়ে এসে কাউকে শোনাতে পারতাম, এটা সাউন্ড আর ইউটিউবের সাউন্ড আকাশ পাতাল ডিফারেন্স। এইটা আসল সাউন্ডটার যে ওজন, ইউটিউবে ওই ওজনটা নেই। সো তারা খুবই বাজে কোয়ালিটি, কিন্তু ক্যাসেটের সিডিতে এই জিনিসটা হতো না, একদম আসল জিনিসটা থাকতো। তারাও গানের পিছনে কন্ট্রিবিউশন করতে পারলো না, তারাও ফ্রি শোনার কারণে গানকে মূল্য দিতে জানলো না। তারাও ওই 1 সেকেন্ড 3টা গান শোনে, মাঝখানে আর যায় না, ভালো লাগতেছে না, ফ্রি তো কিনে আনলে পুরোটা শুনতো, কিনে আনলে পুরোটা শুনতো। So তারাও গানের পিছনে কন্ট্রিবিউট করতে পারলো না, গায়কেরও তাদের প্রাপ্যটা পেল না, মাঝখানে কিছু সুবিধাবোধের লাভ করলো, এবং তার সিস্টেমটার উচিত ছিল এটাকে ঠিক করার, তারা সেটাও করলো না। তারা দুই দলকেই বিপদে ফেলে আমাদেরকে একে অপরের শত্রু বানাই দিল। কে বলেছে, কখনো কি আইয়ুব বাচ্চু উনি কি ভেবেছেন জীবনে যে আমার গান কেউ গাবে না? কখনো জেমস ভাই, কখনো বব ডিলান, কখনো কেউ কবির সুমন, এরা কি চাই আমার গান গাবে না? অন্যরা গান গেলেই তো ভালো লাগে। নিজে আমি তো মাঝে মাঝে এমন হয় যে অন্যরা আমার গান কভার করলে আমি ওখান থেকে শেখার চেষ্টা করি, আচ্ছা কি করলো দেখি, এক্সট্রা কোনো কিছু যোগ করলো কিনা, কারণ আমার নিজেরটা তো আমি খুদ ধরতে থাকি, ওরটা তো আমি খুদ ধরতেছি না, ওরটা আমি শুনতেছি। সো এই ঝামেলাটা হয়ে গেল আসলে, যে সবাই চায় তাদের গানগুলো করুক, কিন্তু সিস্টেমটা সেরকম না হতে গায়করা একটু স্ট্রিক্ট হয়ে গেল আসলে। এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের, এটার দায়িত্ব আমাদের গায়ক শ্রোতা কারোর ছিল না। যে হ্যাঁ তুমি কেন ফ্রি, কোনো কিছু ফ্রি নেই, আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, আমাকে ইউটিউব থেকে আমি কামাই না কামাই আমাকে তো ট্যাক্স দিতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে। তো কপিরাইট বিষয়টাই, কিন্তু মহাজাগতিক ভাবে আর্টের আসলে কোনো কপিরাইট নেই, এটা সবার। আচ্ছা, কারণ আমার যে গানটা কেউ শুনছে, আমি যে ফিলে গাচ্ছি, যে শুনছে সে ওই ফিলে ফিল করছে না। সো গানটা তার কাছে একরকম, আমার কাছে একরকম। সো গানটা আসলে আমরা দুজনে কেউ মালিক না, মালিক সময়। দার্শনিকভাবে ভাবলে এইভাবেই ভাবতে হবে। তবে বেঁচে থাকার তাগিদে, শিল্প সত্তাটাকে চালিয়ে রাখার তাগিদে চাকাটা যাতে চলতে পারে, তার জন্য ফুয়েলের প্রয়োজন পড়বে, এবং সেই ফুয়েলটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা থাকতে হবে। এবং হ্যাঁ, আমরা আমার সমস্যা নেই ভাই, আমি 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 একটা গান শোনাবো, আপনি আমাকে আপনার নদী থেকে ধরা মাছটা আমাকে পাঠাই দেন, কোনো ঝামেলা নেই। জি আমি ওই টাকা টুকার ভিতরে নেই। এই মাঝখানের এই টাকার নোটগুলো মানুষকে শেষ করে দিয়েছে একদম, তাদেরকে জি তাদের মহাজাগতিক সত্তা থেকে জাস্ট আস্থা করে নিয়ে করছে আর কি। মানুষের সম্পর্ক এখন পুরোটাই এটা নির্ভর, এটা ভালো কোনো কিছু না। এই দ্রব্য বিনিময় প্রথা চালু হয়েছিল অনেক আগে, সেটাকে আস্তে আস্তে এই কুবলাই খান এসে টাকায় রূপান্তর করলো। তারপরে যে নরক পৃথিবী, এই নরক সবাই নিজেরা খুব ভালো মতোই জানে। ইভেন যে অনেক টাকার মালিক সেও জানে যে আমার অপরাধটা কোথায়, সেও কিন্তু মনে খোলা না। যে খেতে পারছে না সেও মনে খোলা না। সবাই কোনদিন এক সিন্ধুকের ভিতরে বন্দী হয়ে বা এটিএম মেশিনের ভিতরে বন্দী হয়ে বের হওয়ার চেষ্টা করছে আপ্রাণ ভাবে, পারতেছে না। উই অল আর রানিং, সবাই দৌড়াচ্ছে ওই ওই কাগজের ডলারের পেছনে, শেয়ারের পেছনে। হ্যাঁ, সো এটা আমাদের পৃথিবীটাকে পাল্টে দিয়েছে, এবং আমাদের পৃথিবীর যে আসল দর্শন, সেই দর্শনের জায়গা থেকে আমরা অনেক সরে এসে মৌলিকতা থেকে সরে যে আমরা একটা বর্জ্যে পরিণত হতে যাচ্ছি। আমাদের পৃথিবীটাকে একটা বর্জ্যের স্তূপ তৈরি করে ফেলেছি আমরা। আমি বলবো যে সেদিন একজন সুরকারের সাথে কথা হচ্ছিল, সে আমাকে বলল, জিকো, আমরা যদি কেউ জিজ্ঞাসা করে এখনো যে কি করেন, তো বলি সুরকার। তো সে আবার জিজ্ঞাসা করে আর কিছু করেন না? তো অর্থাৎ সুরকারটাকে ফুল টাইম হিসাবে, হ্যাঁ, একটা পেশা হিসাবে এখনো অনেকে নিতে পারে না। আরেকটা বিষয় আচ্ছা, এই বিষয়ে আমি আমি প্লিজ। আমি একটু মাঝে মাঝে বেশি কথা বলে ফেলি যদি মুডে থাকি। আমাকে বহুদিন আগে একদম আমার বাবার দোকানে আমি বসে আছি, তা আমার এক আঙ্কেল আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করো তুমি? আমি তো আমি গান গাই, কবিতা লিখি। কি বলো, তুমি অনেক ভালো ছাত্র ছিল ছোটবেলায়, তো তুমি এই পড়াশোনা করে ই হবে না? আমি বলি তো কেন, কি গান গেলে কি সমস্যা? না না, এত টাকা পয়সা নেই, এই নেই ও নেই। আমি বলি আচ্ছা, বুঝলাম টাকা পয়সা নেই, তো আপনি কি করেন? কই যে আমি যে ব্যবসা করি, চাকরি করি, আমার টাকা পয়সা সব। তা আপনি ব্যবসা করলে কি কি করেন? আমি লাভ পাই। সো লাভের টাকাতে কি করেন আপনি? আমি বাচ্চাদের জন্য দুধ কিনি, আমার খুব ভালো লাগে। সো আমি বলি আপনি কি টাকাতে কি পান? আপনি বাচ্চাদের জন্য দুধ কিনে অনেক সুখ পান? বলে হ্যাঁ। তা আমি বলি এটার জন্য আপনি টাকা কামাইছেন? আর আমি ধরেন টাকা না কামায় আমি জাস্ট
গানটা গেয়ে যে সুখ পাচ্ছি, আমি তো সুখই পাচ্ছি। তো মাঝখানে আমি ওইটা ঝামেলায় না গেলাম, তো আপনার এইটা কি, তখন সে চুপ হয়ে আছে আর কি। সো আমাদের সুখের সংজ্ঞাটা আসলে চেঞ্জ হয়ে গেছে। যদিও আমি মানুষকে, অধিকাংশ মানুষকে অবশ্যই দোষারোপ করছি না, কারণ পৃথিবী এমন একটা বাস্তবতাই, আম, আমি যে কথাগুলো বলছি এগুলো ফলো করতে গেলে অনাহারে চলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি যেটা বলছি, যেটা চলছে এটা না, আমরা ভবিষ্যতে ভাবতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে পারি। এক প্রজন্ম, দুই প্রজন্মে, পাঁচ প্রজন্মে কিছু হবে না, সুদূর ভবিষ্যতের কোন একটি স্বপ্নের সমাজ এইটার সুবিধা হয়তো পাবে। এটা আমি আমি মৃত্যু উৎপাদন করি গাইলে কি পেন্টাগনের অস্ত্র বানানো বন্ধ হবে? এই চায়নার এই পণ্যায়ন বন্ধ হবে? এই পুতিনের এইসব মানে দমন পীড়ন বন্ধ হবে? কিচ্ছুই বন্ধ হবে না। কিন্তু এই যে আমরা বলছি, এই বলতে বলতে আমরা যদি অজস্র মানুষ বলি, সুদূর ভবিষ্যতে হয়তো কোনো একটি প্রজন্ম আবার সেই আদিম যখন সে জন্ম নিয়েছিল ওই সময়টা, ওই সময়ের সুখটা হয়তো সে পাবে। একদম তাই। এই প্রশ্নটা আমাকে নিতে হচ্ছে। সাজিদ আহমেদ উনি বলছেন, প্রবর রিপন দাদা, আত্মহত্যা কি ভালোবাসায় রূপ নিতে পারে? মানে আত্মহত্যার ইচ্ছাটা, আত্মার মতামত জানতে চাই। আত্মহত্যার ইচ্ছা যেটা, আত্মহত্যার যে ইচ্ছাটা, আত্মহত্যা কি ভালোবাসায় রূপ নিতে পারে? আমি একটা কথা বলি, আত্মহত্যা নিয়ে আমার দুটি কথা আছে। একজন মানুষ যদি আত্মহত্যা করতে চায়, সেটা তার সত্তা, সে স্বাধীন তাকে নিয়ে যে কোনো কিছু করতে, সেখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই। কিন্তু আত্মহত্যা কিন্তু আত্মপ্রেমেরই একটা অংশ। আমি আমার এই পৃথিবীতে আর নিজেকে দাঁড় করাতে পারছি না, এই পৃথিবীর ইকোনমিক্যাল এবং সমস্ত প্রেম দুঃখ বিচ্ছেদের বাস্তবতায় আমি নিজেকে দাঁড় করাতে পারছি না। সো নিজেকে আর অপমান না করে আমি বিদায় নিচ্ছি। সো এটা হলো আত্মপ্রেমী। আত্মহত্যা কিন্তু আত্মপ্রেমেরই একটি প্রকাশ, মানে আত্মকে সে মুক্ত করতেছে। কিন্তু কথা হলো গিয়ে, পৃথিবীতে অজস্র মানুষ জন্মেছে যারা খুবই বাজে সময়ের ভিতর দিয়ে গেছে, খুবই বাজে অবস্থার ভিতর দিয়ে গেছে, কিন্তু তারা তাদের নিজেদের শক্তিটা টের পেয়ে তারা এটাকে দর্শনে রূপান্তর করছে, চিন্তায় রূপান্তর করছে, করে তারা সমাজকে শেপ দিতে থাকছে বিভিন্ন সময়। আজকে যেসব অতীত যুগের যত মহান মানুষদের সম্পর্কে আমরা জানি, আমাদের মতোই একজন মানুষ, স্রেফ আমাদের মতোই, কিন্তু সে তার শক্তিটা টের পাইছে বলে সে এতখানি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারছে। সো আমি এস্টাবলিশড না, আমি বাজে অবস্থা আমার, আমি সুইসাইড করলাম, তাহলে হলোটা কি? তুমি তো এই পৃথিবীর বানানো এস্টাবলিশমেন্টের চিন্তার ভিতরে চলে গেলা, তাইলে লাভটা কি হলো? লাভটা তো হলো না তোমাকে। তো তুমি এস্টাবলিশমেন্টের ধারণা ভুলে দেয়, বিল গেটস, মার্ক জাকারবার্গ যে এস্টাবলিশমেন্টের ধারণা তৈরি করছে, এগুলো ভুলে যাও। পৃথিবী আরো, তুমি যেমন নিজেকে, যে অনেক জ্ঞানী লোকজন আছে যারা কোন একটা গুহায় বসে ধ্যানে বসে আছে, তাদের কিছুই নেই, তবু তো তারা যন্ত্রণা বোধ করছে না। আমাদের এই সমাজের তৈরি যেসব এস্টাবলিশমেন্টের ধারণা, এইগুলো আমাদেরকে হীনমন্য করে তুলছে। তো এইগুলোকে আমাদের সরিয়ে তুলতে, ওর থেকে নিজের শক্তিটাকে যদি আমি করতে বলি, যে আসো আমি আত্মহত্যা না করে আমার শক্তি দিয়ে এই পৃথিবীর যে বাজে অবস্থা, এই বাজে অবস্থাকে হতে বাধ্য করি, এই সিস্টেমটাকে আত্মহত্যা করতে বাধ্য করি, সেই শক্তিটা নিজের ভিতরে টের পেলে তাইলে আর এইভাবেই হয় না। কিন্তু আমি যেটা বলছি, যে আবার অনেক আত্মহত্যা করা পাবে, ও এইসব কথা ভিতরে আমি নেই, এটা তার একদমই ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আত্ম হয়ে তারপরে আত্মহত্যা করতে হবে। আত্ম হতে পেরেছি কজন আমরা যে আত্মহত্যার কথা বলি? আত্ম হওয়াটা অনেক দুরূহ বিষয়। আত্ম হওয়া মানে সমগ্রকে নিজের ভিতরে টের পেয়ে সেই শক্তিকে প্রকাশ করা। সো এত সহজে আত্ম না। আমার একটা নাম আছে, আমি একটা জামা কাপড় পরি, আমার একটা এনআইডি আছে, আমার একটা পাসপোর্ট আছে, সো এটা মানে আমি আত্ম হয়ে গেছি তা না। আত্ম হওয়াটা অনেক বিশাল ব্যাপার, বৃহৎ নিচ্ছে আত্ম। জি, একদম তাই। যারা দেরিতে জয়েন করেছেন আমাদের আজকের লাইভে, তাদেরকে বলি, জাপানের নিহন বাংলা প্রোডাকশন থেকে আমরা আজকে পেয়েছি অনলাইনে, বাংলাদেশ থেকে লাইভে আমাদের সাথে আছেন প্রবার রিপন, সোনার বাংলা সার্কাস ব্যান্ডের অন্যতম সদস্য। আমি একটু, রিপন ভাই, আপনার ব্যান্ড মেম্বারদের সম্পর্কে যদি বলতেন, কিভাবে তাদেরকে জড়ো করলেন, কিভাবে এই র্যাপোটা তৈরি হলো? আসলে আমাদের কিন্তু আমাদের ব্যান্ডের একটা আজব ব্যাপার আছে, যেটা হলো অধিকাংশ ব্যান্ডই হয় বন্ধুত্বের ভিত্তিতে। আমরা ছোটবেলায় একসাথে একই ধরনের গান শুনি,
আমরা একই ধরনের কথা বলি, আড্ডা দিই, আমাদের একই ধরনের চয়েস, একই ধরনের, আমাদের ভিতরে একটা একই ধরনের চিন্তা ভাবনা কাজ করে। এখান থেকে সাধারণত ব্যান্ড গুলো ফর্ম করে অনেক বেশি। আমাদেরটা একদমই মিউজিক্যাল ভাবে, মানে আমরা খুব ছোটবেলা থেকে পরিচিত না কেউ, আমাদের মিউজিক্যাল কানেকশন যে আমরা একসাথে সবাই বাজিয়ে আমরা যে ৫ জন আলাদা, আলাদা আমাকে খুঁজে পাই। সেই আমাকে খুঁজে পাওয়ার পিছনে সবাই সবাইকে উঠায় নিয়ে আসে। এখান থেকে আমাদের ব্যান্ডের বিষয়টা। সো আমার একটা ব্যান্ড ছিল আগে, মনসরণী নামে একটা অ্যালবামও আছে। তো ওই ব্যান্ডটা ছিল, মানে ওই ব্যান্ডটা ঠিক অনেক গান ছিল কিন্তু অ্যাক্টিভিটি বা আমি যে ধরনের সবকিছু মিলে সবার সবকিছু মিলেছে জিনিসটা আগায়নি আরকি। তো তখন আমার সাথে পরিচয় হলো পান্ডু ভাইয়ের। উনি এখানে আসছিল, আনুশে উনাকে আনছিল একটা কনসার্টের জন্য। জি তো ওইখানে উনার বাজনা শুনি আমি ১ম এ। তারপরে উনি এখানে থাকা শুরু করে, আমাদের সাথে একসাথে হয়, আমরা একসাথে জ্যামিং করি। তো আমার ব্লুজ এর প্রতি ভয়ানক ধরনের আসক্তি। ভয়ানক, আমি নিজেকে একজন কালো মানুষই ভাবি। মানে একজন সেই হোমো সেপিয়েন্স এর সেই আদিম সেই আফ্রিকার সেই মানুষটাই ভাবি আমি। তো ব্লুজের প্রতি এবং কীর্তনের প্রতি আমার ভয়ানক আসক্তি। অ্যাজ এ মিউজিক্যাল ভাবে যদি জনরাগতভাবে আসক্তি বলে, এই ২ টা আমাকে আমার ন্যাচারাল অনেক বেশি। তো ওখান থেকে পান্ডু ভাইয়ের সাথে পরিচয়। তো আমরা একসাথে বাজাতাম। বাজাতে মানে একটু স্পিকিজি বা কয়েকটা জিনিস হতো এদিকে। তো ওইখানে বাজাতো। তারপরে ওখানে সাদের সাথে পরিচয়, কিবোর্ডিস্ট যে ও বাজাতো, রাজু ভাই ওখানে বাজাতো। তো আমরা একসাথে এরকম করতাম, তো ব্যান্ডটাই করবো, লোকজন আসে যায়, মানে একটা ঠিক তখনও আমার আগের ব্যান্ডটাও তখনও ছিল। তো এইসব মিলে তারপরে আমাদের চলতেছে অ্যালবাম কি করব, আমরা গান টান রেগুলার বাজায় টাজাই বিভিন্ন জায়গায়, কিন্তু অ্যালবামের জিনিসটাই হচ্ছে না। তো তারপরে ২০১৭-১৮ দিকে আমাদের বেস গিটারিস্ট, উনি বাংলাদেশেই ছেলে কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছে বাইরে। উনি বাংলাদেশে আসে। উনি বাংলাদেশে আসার পরে তারপরে আমরা একসাথে কাজ শুরু করি এবং তার ফলাফল এটা। সো আমাদের ব্যান্ডের ব্যাপারটা পুরোটাই মিউজিক্যাল ভাবে, আমরা আসলে একে অপরের সাথে বাজাতে ভালোবাসি। আমাদের রেসপন্স, অন্যদের বিষয়-আশয় এগুলো নিয়ে আমরা খুব বেশি করি না। আমাদের স্রেফ বাজাতে ভালো লাগে একসাথে। এখান থেকে ব্যান্ডটার জিনিসটা। আমরা ধীরে ধীরে আরো এবং অদ্ভুত ব্যাপার জি যে আমাদের গানের লিরিক হুম বাংলা। হুম তো পান্ডু ভাই এবং সাদ এরা কিন্তু ওইভাবে বাংলা বুঝে না। আচ্ছা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন মৃত্যু উৎপাদনের পিছনে হুম যেখানে যে শব্দের পিছনে যে অনুভূতি এক্সপ্রেশন দেওয়া উচিত হুম সেটা আছে। আচ্ছা সো এই মিউজিকের এই জিনিসটাকেই আমরা বের করতে চাইছি হুম আসলে, যে কোন স্পেসিফিক দেশের ব্যান্ড না, কোন ভাষার ব্যান্ড না। এটা একটা গান, সারা পৃথিবীর মানুষ যেকোনো ভাবে আমরা এক হইছি। আমাদের এক্সপ্রেশন দিয়ে আমরা ওইটাকে ওভারকাম করবো বা নিয়ে যাবো। এটাই আমাদের ইসের ব্যাপারটা। সোনার বাংলা সার্কাস তার স্বকীয়তা ধরে রাখবে, তার স্বকীয়তা অনুসারে কাজ করে যাবে। অনেকেই পিঙ্ক ফ্লয়েড ভাববে, অনেকেই যে বিভিন্ন ধরনের আর্টিস্টের সাথে কম্পেয়ার করবে। এটা দর্শকদের ভালোবাসা, দর্শকদের চিন্তা। ধীরে ধীরে যখন গাঁথনি মজবুত হবে, সোনার বাংলা সার্কাস আরও ছড়িয়ে পড়বে মানুষের কাছে, তখন হয়তো মানুষ আদতে বুঝতে পারবে যে কি বলতে চাচ্ছে। এখনো যারা শুনছেন অনেক আসলে কি, জি আসলে কি আপনি যদি মানে মানুষের গ্রহণযোগ্যতা দিয়ে যদি আপনি ধরেন আমার চেহারা, হুম আমার যে ক্ষমা, হুম এই যতখানি মাংস, যতখানি গোঁফ, কতখানি চুল, হয়তো আপনার এখানে আমার এই চুল বড় দেখে এসে অনেকে কমেন্ট করবে ভাই কি গাঁজা খান, বা অনেক ধরনের বিষয় আশয় আছে হুম মানুষের। হুম তো আমার এই যে আমি যেরকম আমি সেরকম, হুম আমার কি একজনের ভালো লাগতেও পারে, একজনের ভালো নাও লাগতে পারে, আমার কিছুই করার নেই, আমি যেমন আমি তেমন। আমার এই যেমন তেমন থাকাটাই ব্যাপার। সো মানুষের গ্রহণযোগ্যতা এই বিষয় আমরা অনেক বেশি ভাবতেছি যে আমরা যতখানিক একটা গানকে অনুভব করি, যতখানিক আমরা গাইতে পারি, জি। যতখানিক বাজাতে পারি, ওটাকে আমরা পারতেছি কিনা, এটাই আমাদের মূল বিষয় আসলে। চুলের কথায় এই আমি বলবো আমি নিজে পার্সোনালি বলছি, আমার কয়েকটা গান আছে, আমি হুম যদি ওই গানগুলো রেকর্ড করি হয়তো অনেক হিট হবে, আমি ওই হুম গানগুলো রেকর্ডই করবো না, আমি হুম জানি ওগুলো হিট হবে। হুম কারণ আমি ওই স্টেটে আর নেই, ওটা যে কোনো একটা মুহূর্তে করে ফেলছিলাম, হুম ওই স্টেটে আমি আর নেই। সো আমার মনে হয় যে এই জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট একজন আর্টিস্টের ক্ষেত্রে, একজন এন্টারটেইনার ক্ষেত্রে কি আমি জানি না। হুম আমি একজন আর্টিস্টের ক্ষেত্রে ভাবি যে এটা খুব ইম্পর্টেন্ট যে নিজেকে প্রকাশ করা, নিজেকে করা, নিজেকে জানান দেওয়া যে আমি কেমন, আমি কি। হ্যাঁ, আমরা আসলে এইগুলোই জানতে চেয়েছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে। কারণ গান তো ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আছে। সবাই সেখানে গানগুলো শুনতে পারবে। কিন্তু গানের পেছনের কথা, গান নিয়ে ভাবনাগুলো কী ছিল, ব্যান্ড নিয়ে কী ভাবছেন,
কি করছেন, কিভাবে সব চিন্তা ভাবনাগুলো জড়ো হলো, এইগুলো দর্শকরা জানবে এবং দর্শকদের রিয়াকশন পাবো, সেটা আমাদের প্রত্যাশা ছিল এবং আমাদের প্রত্যাশা অনুসারে আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি। অনেকেই অনেক বিষয়ে কনফিউজড আছেন এখনও। কেউ বলছেন তিক্ত সত্য, কেউ বলছেন আত্মহত্যা কি আসলেই সম্ভব, আদৌ কি সম্ভব। আমার মনে হয় আত্মহত্যা না হয়ে দেহ হত্যা হওয়া উচিত ছিল। অর্থাৎ অনেকে অনেকভাবে দর্শনগতভাবে জড়িয়ে পড়ছেন সোনার বাংলা সার্কাসের কাছে। আমি মনে এটাই করি জরুরি, কারণ আমাদের খুবই আমাদের জরুরি। আমাদের বাংলা গানের দ্যাটস দ্য তিনজন রেভলিউশন আমি মহাপুরুষ, মনে করি। আমাদের বাংলা গানের তিনজন মহাপুরুষ রবীন্দ্রনাথ, নজরুল এবং লালন, হুম, তাদের গান কিন্তু অনেক বেশি দর্শনকে নিয়ে ডিল করে, হুম, অনেক বেশি দর্শনকে নিয়ে ডিল করে। জি, তো এটা আসলে হওয়া উচিত, মানে আমি কাউকে বলছি না যে এটা শুনতে সে বাধ্য এটাই করতে, সেটা হওয়া উচিত। গানটাকে এমন ভাবেই করা উচিত যা আমার জীবনের রক্ত নিংড়ে নিংড়ে হুম, আসে। অবশ্যই। একটু এবং ফিচকামি নাচনামি জি, এগুলো মানে এই এটা আলাদা ব্যাপার আর হুম, কি। এই এই দর্শক তো তো তার মতো করে ভাববে, তার মতো করে চিন্তা করবে, কিন্তু অবশ্যই অবশ্যই হ্যাঁ, একদম। সেই যেমন একজন বলছেন আমার জীবন, ওমর মাহমুদ ফারুক বলছেন আমার জীবন ধারণের জন্য ৩,০০০ টাকা এনাফ, কিন্তু আমার ফ্যামিলি যে আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, সেই দৃষ্টি থেকে আমি চোখ সরিয়ে কেমনে ফরিং হব, একটু বলেন। আহ, আহ, যিশু যখন ক্রুশে দাঁড়িয়েছিল, যিশু যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে তাকে, জি, ওখানে তার মা এসেছিল, মায়ের মন তো জি, কাঁদতে কাঁদতে এসেছিল। তখন সে মাকে বলেছিল, মাও বলেনি, বলে উমেন এখান থেকে দূরে যাও, হুম, তোমাদের চোখের কান্না আমাদেরকে সাহসী হতে দেয় না, হুম, তোমাদের ভালোবাসা আমাদের পৃথিবীকে বদলাতে দেয় না। সো এইটা হলো যে শক্তিশালী, যারা শক্তিশালী তাদের চিন্তা ভাবনা যে আমি ক্রুসিফাইডই হব। হুম, সো এটা একদমই তাদের ইসের ব্যাপার। কিন্তু আমি এটা বলছি না যে যার বাবা মা তার দিকে তাকিয়ে আছে সেই তাকানো সে উপেক্ষা করবে, এটা আমি আমার কথা বলছি। অবশ্যই আপনাকে যদি সব শেষমেশ ওটাই বেশি টানে, হুম, বাবা মার চোখের পানিকে শুকাই দেওয়া, মুছে দিতে, হুম, অবশ্যই আপনি ওখানে যাবেন, এটা আপনার একদম ব্যাপার। এটা কোনো স্পেসিফিক কোনো চিরন্তন শাশ্বত সত্য বোধ নেই যে এটাই করতে হবে, হুম, এটা আপনার চয়েস। হুম, এখন এক- এই চয়েসটা যার যার ব্যক্তিভেদে তৈরি হয়, কেউ ক্রুসিফাইড হয়, কেউ এটার সাথে মানিয়ে নেয়। জি। আহ, আমি একটু বলি, মানে চুলের প্রসঙ্গটা, তো মানে আই ফিল জেলাস টু সি ইউর হেয়ার, এবং তো মানে আই উইশ আই কুড মানে গ্রো আপ দ্যাট মাচ। হ্যাঁ, আমি চেষ্টা করেছি, এটা কিন্তু একটা সাধনার ব্যাপার, এটাকে খুব যত্ন করতে হয়, এবং ইটস যারা লম্বা চুল দেখলে ভাবে বকাটে বা এই, হ্যাঁ আমি মনে করি তারা একবার চুলের কাছে এসে দেখো, করে দেখো কেমন লাগে। আমি কিন্তু আত্মমগ্নতা ছাড়া, হুম, যেটাকে অনেকে আবার বলে যে স্বার্থপর বা কিছু একটা বলে, আত্মমগ্নতা ছাড়া আমার আর কোনো সাধনা নেই। আমি এই চুলের পিছনে আমার কোনো সাধনা নেই, হুম, আমার গায়ক হয়ে ওঠার পিছনে কোনো সাধনা নেই, কবি, জাস্ট আমি আত্মমগ্ন আমার নিজের চিন্তার খোলসের ভিতরে আমি কচ্ছপের মতো থাকতে অনেক পছন্দ করি। একদম তাই। এটাই কিন্তু আমার আমার চুল আমি যত্ন করতে পারি না বলেই হুম, আমার চুল যে পরিমাণ ছিল তার থেকে খুব সামান্য এখন এখানে আছে। আর ঢাকা শহর তো অনেক ধুলা, অনেক অনেক এই মেনটেন করাগুলো অনেক ঝামেলা, এই জন্য মাঝে মাঝে মনে হয় কেটে ফেলি চুল। কিন্তু যেটা হয় যে চুলটা থাকলে একটা বুনো সত্তা আমার ভিতরে, একটা আদিম হুম, একটা মানুষের বুনো সত্তা আসে যেটা আমার পারফরমেন্সে প্রভাব ফেলে। সেই জন্যই রাখা আসলে একদম এটা। তাই। নেক্সট অ্যালবাম কতদূর, আমরা কেবল একটা অ্যালবামই নিয়ে পারছি না, হ্যাঁ নেক্সট অ্যালবাম কতদূর জানতে চাচ্ছে। না, এটা জিজ্ঞেস করার কারণ হলো আমি নিজেই বলছিলাম যে আমাদের 2020-এ 2টা অ্যালবাম করবো আমরা, আচ্ছা। কিন্তু লকডাউনের কারণে আসলে ওইভাবে সম্ভব হয়ে উঠতে পারতেছে না, কারণ আমরা খুব বেশি হুম, একে অপরের সাথে এক হতে পারতেছি না ব্যান্ড গুলো, আচ্ছা। মানে ব্যান্ডের মেম্বার গুলো আমরা সবাই খুব এক হতে পারতেছি না। তবু আমরা এখন এই যে লাইভ সার্কাস, যে এটা একটা প্রজেক্ট, কিন্তু এটা একটা গান না, হুম, হুম, এটা আমাদের অ্যালবামের গানগুলো সব একটা একটা করে আসবে এরকম লাইভ সার্কাসে। একদম তাই। সো আমরা যে অ্যালবামে লঞ্চ করতে পারিনি, জি, লঞ্চ আমাদের অ্যালবাম বের হওয়ার কয়েকদিনের মাথায় লকডাউন শুরু হয়ে গেছে, হুম, সেই যে যেটা করতে পারিনি তারই অংশ হিসাবে এটা আমরা হুম, করতেছি আসলে। হুম, এই লাইভ গুলো যে আমাদের লাইভ কনসার্ট যেহেতু করতে পারিনি, আমরা এরকম সবগুলো গান এরকম ভাবে হুম, 10-12 দিন পর পর আমরা এরকম রিলিজ করব। সো আপাতত এইগুলো নিয়ে একটু ব্যস্ত আছি, কারণ এটার রেকর্ডিং, ভিডিও এডিটিং, হুম, সমস্ত কিছু। তো আর এটা এই প্রজেক্টটা শেষ হলে আমরা অ্যালবামের কাজ ধরে দিব, কিন্তু আমাদের যেটা বিশ্বাস আছে, আমাদের একটা অ্যালবাম করতে 15 দিনে বেশি লাগে না, আচ্ছা, এটুকু বিশ্বাস আমার আছে। কারণ দ্যাটস আমি অ্যামেজিং। আমি আমি এমন ভাবে গান, মানে গানের বিষয়ে শব্দটাকে এমন স্বাধীনভাবেই রাখি যে আমার সাথে যদি ব্যান্ড বাজায় আমি কোনো কিছু না লিখে গিয়ে ইনস্ট্যান্ট গান বানাই ফেলতে পারবো, মানে তখন যে মাথায় আসবে ওটা বলতে বলতে। আমার কাছে গানের বিষয়টা এতখানি কি স্বাধীন লাগে। সো আমাদের
এটা শেষ হয়ে গেলে তারপরে অ্যালবামের রেকর্ডিং এ চলে যাব, তারপরে উই উইশ ফর দ্যাট, উই উইশ ফর দ্যাট। আমি আরও কিছু কমেন্ট নিই। নেওয়াজ বলছেন সোনার বাংলা সার্কাসের গান শুনি, ভাল লাগে খুব, তবে অভিনেতা প্রবল রিপন বেশি ভাল লাগে। এটা কি? এটা তো আমার জানা ছিল না, এটা বলবেন। আমি 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 বছর 10 আগে একটা টেলিফিল্ম, যেটাকে কাল টেলিফিল্ম বলা যেতে পারে, নাম যে জীবন ফড়িং, ওইটাতে অ্যাক্টিং করেছিলাম। আমি প্রধান চরিত্রে ছিলাম, আমার সাথে ছিল অপি করিম, আমার বন্ধু রিঙ্কন, আলিফ, শিপন, আরো অনেকেই ছিল। এটা মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের একটি টেলিফিল্ম, নাম যে জীবন ফুডিং। এবং বাংলাদেশে যে ধরনের টেলিফিল্ম হয় সেই বাস্তবতাই এটা, আপনি ইউটিউবে আপনি দেখে নিতে পারবেন, যে জীবন ফুডিং এর নাম। তো ওখানকার অনেক আজব আজব ডায়লগ আছে, পুরো জিনিসটাই আজব আছে। আজব মানে আমার কাছে আজব না, মাসুদ ভাই উজ্জ্বল ভাইয়ের কাছে আজব না, আমাদের এখানকার নাটকীয় বাস্তবতা একটু আজব। সো ওই জিনিসটা তখন একটা মোটামুটি, তখন ইন্টারনেট তো এত প্রসার ছিল না, ছিল তখন একটা মোটামুটি একটা হয়েছিল, মানুষের অনেক অনেক ভালো লাগছিল, ঈদের টেলিফিল্ম ছিল। হঠাৎ করে এই লকডাউনের ভিতরে এটার একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়, এবং যেটা মানে প্রচুর ভাইরাল হয়। তো ওখান থেকে অনেকেই 10 বছর আগে করা একটা অ্যাক্টিং এর জিনিস, আমি ওখানে চুল বড় খুব আজব আজব তাদের কাছে হয়তো ডায়লগ, সো ওইটা আবার ভাইরাল হয়। সাগর বিশ্বাস আমার জীবনে কোনো আমার জীবনে কোনো কিছু ভাইরাল হয় প্রথম। আচ্ছা, তো এই ভাইরালের ফলাফল হিসাবে অনেকে আমাকে চিনে। ঠিক একই সময় সোনার বাংলা সার্কাসে অ্যালবামও বের হয়, সেখান থেকে সব মিলে তো এই অভিনেতার এটা। কিন্তু আমি বলছি যে যে আমি অভিনেতা না, আমি বারে বারে বলি, আমি ওইটাতে অ্যাক্টিং করতে গিয়েছিলাম, তখন আমার আগের ব্যান্ডের একটা অ্যালবাম বের হবে, 3টা গান ছিল আমাদের ওই টেলিফিল্মে। আমি সেই ব্যান্ডের প্রমোশনের জন্য ঢুকছিলাম, এবং আমি খাড়াই জাস্ট ক্যামেরার সামনে ডায়লগ গুলো যা বলছিল তা বলে দিছি। তো আমি অভিনেতা না। তারপরে কয়েকটা একটু 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 কয়েকটা করছিলাম, পরে দেখলাম আমি এই কাজ আমার না, এই জিনিস আমার করার না। এখানে এই ব্যাপারে আছে, অপি করিমের সাথে দেওয়া সেই ডায়লগটা লাইভ শুনতে চাই না ভাই, আজকে আমরা গান নিয়ে থাকতে চাই, আমরা অন্য কোনো সময় এই সুযোগ সৃষ্টি করব। অভিনেতা হোক, গায়ক হোক, প্রবার রিপনের জন্য আমাদের সবসময় দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। শান্তু অমিত বলছেন ভালোবাসা জানবেন প্রবর ভাই। খুরশিদ রাজীব বলছেন রোহিঙ্গার গান। মাহবুব হোসেন বলছেন ভিন গ্রহের গায়ক কবি। সুপ্রিয় ঘোষ বলছেন হ্যাশট্যাগ আত্মমগ্নতা। অনেকেই আছেন। সপ্তর্ষি রহমান খান বলছেন দ্য জেসাস রেফারেন্স ওয়াজ অ্যান অ্যামেজিং ওয়ে অফ আনসারিং দ্য কোশ্চেন। থ্যাংক ইউ সপ্তর্ষি, আমাদের সাথে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন এবং কমেন্ট শেয়ার করতে থাকুন। রিপন ভাই, এই অন্ধ দেয়াল, অন্ধ দেয়ালটা, হ্যাঁ সূর্যের ব্যায়াম দেখে পড়ে মানুষের মাথা ব্যথা, ব্যথার আন্দোলনে মরে মৌজের জীবন ভাঙতে তোমার ব্যথা, পুরম জীবনের শাখা প্রেমের বিরাট দামে শুধু মৃত্যুকে কিনে আনা, দেয়ালের নীরব গায়ে কিছু লেখা নেই তুমি ছাড়া, দেয়ালের গোপন ঘরেই প্রতিবন্ধী দশা, la 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 la
আমার এই গানে মুক্তির কোনো পথ খোলা নেই, হতেও পারে গানের বাইরেও কোথাও তোমার দেশ। আমার এই গানে মুক্তির কোনো পথ খোলা নেই, হতেও পারে গানের বাইরেও কোথাও তোমার দেশ। ক্রুশ থেকে নেমেছি শুরু, আজ হলো একটু দেয়ালে নতুন সময় মানে পুনঃসারের ঋতু। না 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 বাহ, অদ্ভুত সহজ সরল একটা লিরিক্স ছিল এবং সেটাকে কোন মাত্রায় নিয়ে গেলেন সুর দিয়ে এবং তার কম্পোজিশন দিয়ে, সেটা আপনারা সবাই এখনই শুনলেন। শুধু দর্শক মণ্ডলী, সবাইকে অনুরোধ করব বারবার দেখার জন্য, বারবার শোনার জন্য আপনারা ইউটিউবের সোনার বাংলা সার্কাসের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সোনার বাংলা সার্কাসের ফ্যান পেজ ফেসবুক পেজটিতে সবাই লাইক শেয়ার করবেন এবং থাকবেন সবসময় সোনার বাংলা সার্কাসের সাথে, যাতে করে তারা আশা পায়, ভালোবাসা পায় এবং শক্তি পায়। রিপন ভাই সলো কনসার্ট চাই বলছেন মনোয়ার হোসেন নাইম। এখন করোনার ভিতরে কোথায় কনসার্ট করব আমরা ভাই, তারপরেও সুযোগ হলে অবশ্যই আমরা চাইবো। এটাতে আমরা 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 যে আমাদের লাইভ সার্কাস যেটা করতেছি এটা তো কনসার্টই, কারণ এটা এক টেক ভিডিও এক টেক অডিও, কোনো ধরনের নেই। এটা আমরা যেটা আমরা ওখানে রেকর্ড করেছি সেটাই ভিডিও ক্যাপচার করা ওইভাবে। সো এটা আমরা যে লঞ্চিং কনসার্টটা করতে পারিনি সেটারই এই কনসার্টটা, এই লাইভ সার্কাসটা, হায়না এক্সপ্রেস লাইভ সার্কাস এইটা। তো এই তো মশিদুর রহমান রাব্বি বলছেন আমি কি আমাকে আমার বলে দাবি করতে পারি ভাই? আজকে আমরা আর ফিলোসফিক্যাল কনফ্লিক্টে না যাই, আমরা আজকে আর আমাদের সময়ও বেশ গড়িয়ে গিয়েছে, আমরা শেষের দিকে চলে যাই। আমরা আবার রিপন ভাইকে আনার চেষ্টা করব আমাদের লাইভে এবং আমার চেষ্টা থাকবে নিহন বাংলা প্রোডাকশনের কাজে, অর্থাৎ নিহন বাংলা প্রোডাকশনের বিভিন্ন মাধ্যমে পুরো সোনার বাংলা সার্কাসকেই উপস্থাপন করার আমাদের সেই চেষ্টা এবং প্রয়াস থাকবে। বস চলে আসি হায়না এক্সপ্রেস, গভীর রাতের সরণি ছুটছে নরক নগরী। কিভাবে হায়না এক্সপ্রেস নিয়ে ভাবনা শুরু হলো এবং সেই এটাকে এইভাবে গানটাকে আজকে যে ইউটিউব প্রিমিয়ার দিলেন, সেটার যে কোরিওগ্রাফ, ডিজাইন, সেট ডিজাইন, এগুলোতে কারা সহযোগিতা করেছে, এই গল্পগুলো একটু শুনতে চাই। এটা অবশ্যই আমাদের গান তো গেছি আমাদের ব্যান্ডের, আমাদের গিটারিস্ট শ্বেত পান্ডু রাঙ্গা ব্লুমবার্গ উনি রেকর্ড করেছেন, উনি আমাদের ড্রামার রাজু ভাই উনি মিক্সিং মাস্টারিং করেছে। কিন্তু ভিডিও টিমটার এখানে অনেক, মানে আমি তাদেরকে অনেক ভালোবাসা জানাতে চাই, তারা অনেক কষ্ট করেছে। কারণ এই মানে তারা এই যে আমরা গানগুলো করেছি 15 মিনিট 16 মিনিট এরকম অনেক কয়েকটা টেক, তারা ননস্টপ এরকম আমাদের সাথে সাথেই করেছে, তারা অনেক কষ্ট করেছে, তাদেরকে অনেকেই। এখানে ডিরেকশন, ভিডিও ডিরেকশন দিয়েছে তানহা জাফরিন, ক্যামেরায় ছিল রাজু, আরেক রাজু, আমাদের ড্রামার তো রাজু ভাই আছে, আরেক রাজু ক্যামেরা, আর মিথুন এইচএস মিথুন ও এডিট করেছে। তো ওরা অনেক ভালো করেছে। আমরা সবাই আসলে এটা ফ্যামিলির মতো আর কি। আমাদের আমাদের পুরো অ্যালবামটাও তাই আমরা পুরোটাই নিজেরাই করার চেষ্টা করি, খুব বাইরে থেকে মানে খুব বেশি লোকজনের এতই থাকে না, নিজেরাই পুরোটা করার চেষ্টা করি। আমরা হায়না এইভাবে
না শুনে আজকে কিন্তু দিব না, আমাদের একটা দাবি আছে, কারণ আমার কাছে কিন্তু ইনবক্সেও অনেক রিকোয়েস্ট আছে। তার আগে আমার এই লাইভ অনুষ্ঠানে একটা সেগমেন্ট থাকে, ইটস র্যাপিড ফায়ার। আমি কিছু প্রশ্ন করি এবং অতিথিকে দ্রুত, খুব চিন্তা না করে উত্তর দিতে হয়। তো আমি আপনার সাথে সেটা করতে চাই, আমি খুব অল্প সময় শেষ করে দিব। ওকে। ওকে, রিপনের প্রিয় রং? নীল। কি খেতে সবচেয়ে ভালোবাসেন? গরুর মাংস, আম, লিচু, প্রিয় অবসর? ইলিশের ডিম, গরুর মুরগির মাংস, কলিজা। গরুর মাংস, আম, লিচু, ইলিশের ডিম। ওকে, সো আমি তো ভেবেছিলাম একটা প্রশ্ন আসবে, এটা তো মানে এটা ফুল মেনু হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, জেনে নিলাম। হুম, আচ্ছা, কোন 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 লোকেশন বা কোন স্থানে নিজেকে তার মানে নিজের অবসর সময়টা কাটাতে ভালোবাসেন আর এখন কি? এখন 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 তো একটা বিজি টাইম এখন যাচ্ছে, তো এখন তো আপনার অবসর নাই, আমি যেটা এখন বুঝি। ছাদে, এখন ছাদে তো বেশি। আর আমার ঢাকা শহরে বলতে আমার শাহবাগে অনেকদিন ছিলাম, ওটা হুম, অনেক প্রিয় জায়গা ছিল। আচ্ছা, হুম, প্রিয় স্ন্যাক্স? আমরা তো ওইগুলো শুনলাম। স্ন্যাক্স খাবারের, ফাস্টফুড খাবারের ভিতরে অর্থাৎ চটপটি, ফুচকা, সিঙ্গারা ভিতরে কোনটা বেশি পছন্দ? বার্গার। আচ্ছা, চলে যাই অন্যদিকে। তিনজন কবির নাম যদি বলতে বলি, কোন তিনজনের নাম বলবেন? তিনজন কবির নাম: জা আর্তুর র্যাবো, হুম, জীবনানন্দ দাশ, হুম, টি.এস. এলিয়ট। ওকে, এই তো কমন পড়ে গেছে আমার সাথে আর কি। ভেরি গুড, থ্যাংক ইউ। এবং প্রিয় মিউজিশিয়ান আপনার, বা আইডল বলবো না তো, মানে আপনি তার মানে পছন্দ করেন, তাদেরকে শোনেন, তিনজন প্রিয় মিউজিশিয়ানের নাম বলবেন, নিজেদের বব ব্যান্ডও হতে ডিলান, পারে। বব ডিলান, ওকে, কবি সুমন, হুম, হুম। ডোর্স। যে গানটা শুনলে মনে হয়, পিঙ্ক ফ্লয়েড। চার, আমি একটা যোগ ওকে করি, ওকে, চারটা। চারটা, গুড, গুড চয়েস। পাঁচটা, জিমি হেন্ড্রিক্স। ওকে, ঠিক আছে, পাঁচটা নিলাম উত্তর। আহ, তো মানে লিরিক্স লেখার জন্য আপনি সারা দিন রাতের ভিতর শ্রেষ্ঠ সময়টা কোন সময়টা আপনার জন্য মনে হয় যে এই সময় আমি লিখতে বসলে ভালো হবে? পৃথিবী ঘুমাই গেলে আমি জেগে উঠি, শেষ রাত। দারুণ। আচ্ছা, আর আপনি তো কমার্শিয়াল সিস্টেমটারই একদম বিপরীত একটা মানুষ। প্রিয় ব্র্যান্ডের গাড়ি? আমি এটা আপনাকে চেতানোর জন্য বলছি। প্রিয় ব্র্যান্ডের গাড়ি? হুম। আমার জীবনে একবারের জন্য মনে হয়নি আমার গাড়ি নেই, এ নেই, আমার এই ফিলিং কখনো আসেনি। এবং আমার এটা নিয়ে কোনো ধরনের হেডেক নেই হ্যাঁ, মাথায়। ঠিক আছে, আমি ইচ্ছা করে খোঁচা দেবার জন্য করেছি। গভীর রাতে স্মরণীয়, আমাদের এখানে জাপানে এখন রাত 12টা, ছুটছে নরক নগরী, টোকিও শহর, শত শত গাড়ি চলছে। কেউ হয়তো শুনছে আমাদের অনুষ্ঠান জাপান আইকনে। তো বিচ্ছিন্নতার দেশ। বিচ্ছিন্নতার দেশ, আমি বলি এটাকে কনক্রিটের বস্তি। খুবই ঘনবসতি এবং যাই হোক, আমরা সেই আলাপে না যাই। আমরা দর্শক মণ্ডলী আজকে আমাদের লাইভে পেয়েছিলাম সোনার বাংলা সার্কাসের প্রবর রিপনকে। আমরা প্রায় 1 ঘন্টা তার সাথে গল্প করলাম, আড্ডা দিলাম, জানলাম অনেক কিছু। আগামীতে আবার তাকে আনবো। আমরা আজকে এখান থেকে বিদায় নিব হাইনা এক্সপ্রেস শুনতে শুনতে। সবাই সোনার বাংলা সার্কাসের গানগুলো ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, শুনবেন, এনজয় করবেন, ফিডব্যাক দিবেন। ধন্যবাদ, শুভরাত্রি। রিপন ভাই, ওভার টু ইউ। আহ, আহ, সবাইকে যারা এখানে আছেন, সবাইকে ভালোবাসা। আমাদের এই আহ, উম, এই প্রতি সপ্তাহে বা 10-12 দিন পর পর আমাদের নতুন গান পাবেন। লাইভ সার্কাসের এই নামের আন্ডারে এক একটা গান পাবেন। আমাদের গান শুনুন, না শুনলে না শুনুন। আম, আহ, সবাইকে ভালোবাসা। সবাই যার নিজের মতো হন, নিজের মতো থাকেন। নিহন বাংলা প্রোডাকশন এবং জিকো ভাই, আপনাদেরকে ভালোবাসা আমাদেরকে এখানে ডাকার জন্য, এবং ডেকে খুব গাড়ির কোশ্চেন ছাড়া সমস্ত সুন্দর সুন্দর কোশ্চেনটা করার জন্য। তো সব ভালোবাসা। আর সবাই ভালো থাকবেন, সবাই নিজের মতো থাকবেন, সবাই নিজেকে চিনুন। বারে বারে আমি প্রতিটা লাইভে এটা বলার চেষ্টা করি এবং করতেছি। আমার থেকে ভালো গায়ক হয়তো আপনার ভিতরে ঘুমায় আছে, তাকে জাগিয়ে তুলুন, নিজেকে চিনুন, নিজের মতো হন।
পৃথিবীর সিস্টেমটাকে বরবাদ করে দিন। সবাইকে ভালোবাসা, ধন্যবাদ। গভীর রাতের স্মরণী ছুটেছে নরক নগরী, হয় না গাড়িতে তুমি, উড়ছে চুল অগ্নিকেশী, ডিজেলের ভুলে রক্তে চলে গাড়ি। ইঞ্জিনে বিষাদ মহাপৃথিবী, পেছন ছিটে ইবলিশ খাই পনি, তেতলে বাতাস হলো বরফের নি, হিরোশিমা নাগাসাকি এ নভি ও নভি, ধোয়ার মুখোশে উজ্জ্বল কত বীর। পিচের নিচে কারা চিৎকার করে, ঘাতক চাকা ছোটে মন্বন্তরের ভোরে, সূর্যের ধাই ফিরেছে অন্য স্বরে, শ্রীগাল গায় নরক চিড়িয়াখানার বাহুডোরে, ট্রুম্যানের হাড়ে বাজে হিটলার, চার্চিল বাজে যার পাজরে, এত রক্ত মোদির ড্রাইভার সারি সারি, শকুরের সেন চোখে ধাই অনন্ত রাত্রি, এত রক্ত মোদির ড্রাইভার সারি সারি, শকুরের সেন চোখে ধাই অনন্ত রাত্রি, দুপাশে নেকড়ের বন, গাছের ব্যান্ডেজ মোড়ানো যাত্রী, ক্যারাভান মর্গে অন্তঃপ্রসবে কাতর মানুষের জন্মদাত্রী, ক্যারাভান মর্গে অন্তঃপ্রসবে কাতর মানুষের জন্মদাত্রী, রক্তের তোড়ে সূর্যের দিকে মর্গের দরজা খুলে দেয় নরক ধাত্রী। বাহ, না 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 না। না 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 না। ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা দূর দেশ জাপান থেকে। শুভরাত্রি। বিদায়,